বলতে পারবো না কি ভিডিওটা কবে ভিডিও আসবে, ধামাকাদার আসবে না নর্মাল আসবে জানি না, আই ডোন্ট নো। বাট এটা লাস্ট অজিত দাদা যে রিসেন্ট যে মানে কামব্যাকের ভিডিও বানিয়েছে, পারলে একবার সেই ভিডিওটা গিয়ে চেক করে নাও। ভিডিও লাস্ট পর্যন্ত দেখো, কিছু তো আছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অনেক দিন পরে তোমরা আমাকে দেখছো ক্যামেরার মধ্যে, যাই হোক তো লুকে কিছু চেঞ্জ হয়েছে, দেখো না সানগ্লাসটা নতুন, যাই হোক তো অনেকদিন পরে তোমরা আমাকে দেখছো, জানি না কে কত মিস করেছো, বাট অনেকেই তো দেখছিলাম ইনস্টাগ্রামে কমেন্ট করছো, ইউটিউব আমি খুলিনি জানি না, অনেকেই দেখলাম ইনস্টাগ্রামে কমেন্ট করছো যে দাদা ইউটিউবে ভিডিও কবে আসবে, ইউটিউবে ভিডিও কবে আসবে। তার আগে তোমরা আমার গাড়িকে প্রচুর মিস করছো, এবং গাড়িটাও তো তোমাদের অন কাইন্ড অফ ভালোবাসা, কারণ ওই গাড়িতেই তো আমি ভিডিও মানে আমারও ভালোবাসা তোমাদেরও ভালোবাসা, গাড়িকে দেখিয়ে দিই। তো এই দেখো এটা আমার গাড়ি, লাইটটা গেলে গাড়িতে অনেক সমস্যা হয়েছে, এইটা ভেঙে গেছে, আরও অনেক মোবিল টোবিল চেঞ্জ করতে হবে। এই দেখো কবে চালাবো তোকে বলি। গাড়িটা এখনো ধোয়াও হয়নি আমাদের, যাই এতটা মোটামুটি মানে গাড়ির পিছনে টাইম দেওয়ার থেকে ওটা কিছুই করতে পারছি না, গাড়িও ধোয়া হয়নি। বাকিটা চলো ডাইরেক্ট গোপ্রোতেই বলছি। আর আজকে আমরা যাব এইটা নিয়ে, গৌতম ভাইয়ের স্কুটি। চলো ডাইরেক্ট গোপ্রোতে দেখা হচ্ছে। সো গাইজ অনেক দিন পরে আবার মোটো ব্লগিং সেট আপে, প্রায় 1 মাস পরে। জানি না কি বলবো কি না করবো, বাট বেশ ভালোই লাগছে। স্কুটি নিয়ে এক দাদু। তো তোমরা কে কে আমাকে মিস করেছো আর কে হেটার্সরা তো নিশ্চয়ই খুব মিস করবে আমাকে, হেড কমেন্ট করতে পারছিলে না ভিডিওতে, মিস তো করেইছো। তো কে কে আমাকে মিস করেছো কমেন্ট সেকশানে একটু কমেন্ট করে জানাও, দেখি কেউ কি আমাকে আদৌ মিস করলো। যাই হোক, তো দোল কেমন কাটলো সব হিন্দু ভাই বোনদের, হিন্দু দাদা দিদিদের দোল কেমন কাটলো কমেন্ট করে জানাও। দোলে তো ভিডিও দিতে পারিনি আমি, ইভেন সরস্বতী পুজোতেও দিতে পারিনি, একটু চাপেই আছি। যাই হোক, তো দোল কেমন কাটলো একটু কমেন্ট করে জানাও। আর আমাদের মুসলমান ভাই বোন দাদা দিদিদের রোজা মাস কেমন যাচ্ছে কমেন্ট করে জানাও। ঈদ তো খুব তাড়াতাড়ি আসছে, আই থিঙ্ক 21 তারিখ ঈদ, আমি ঠিক প্রপার জানি না, আই থিঙ্ক 21 তারিখই আছে ঈদ। তো ঈদ কেমন কাটছে, মানে রোজা কেমন কাটছে, ঈদ তো এখনও আসেনি। যাই হোক, বাকি মোটামুটি আমারও ঠিকঠাকই। এ বাবারে, সবই তো দেখছি রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে রে, না এই তো খোলা আছে। ও হ্যাঁ, তো কী করছেন, হ্যাঁ বাকি আমার মোটামুটি ঠিকঠাকই কাটছে। হ্যাঁ দেখো, আগেই বলে নিই যে আমি অ্যাকচুয়ালি এরকম স্যাড কন্টেন্ট বা নিজের দুঃখের কথা বলতে পারি না ওইভাবে বুঝিয়ে। অনেকে আছে, অনেক ইউটিউবার আছে, নাম নেবো না কারণ তারা আমার থেকে অনেক সিনিয়র, তো নাম নেবো না, কিন্তু তারা দেখেছি অনেকে নিজের পারিবারিক দুঃখ, নিজের কষ্ট, নিজের লাইফস্টাইলের কষ্ট সব নিয়ে ভিডিও বানিয়ে ভাইরাল। কিন্তু আমি এটা একদমই পছন্দ করি না, আমি করতেও পারি না। ওইসব করে ভাইরাল হয়ে কোনো লাভ আছে? নিজের মধ্যে ট্যালেন্ট থাকলে ট্যালেন্ট দেখে ভাইরাল হও না, ওই গার্লফ্রেন্ডের দেখিয়ে, বইয়ের দেখিয়ে, আর হচ্ছে নিজের লাইফের কষ্টের কথা বলে মানে ভাইরাল হওয়া, ভিউজ কামানোর কোনো মানেই থাকে না। গার্লফ্রেন্ড সবার আছে, যাদের বিয়ে হয়ে গেছে তাদের বউ আছে, সবার গার্লফ্রেন্ডেরই আছে, তো সেটা দেখানোর কোনো দরকার নেই, নিজের ট্যালেন্টকে দেখাও। আর পড়ে রইল লাইফের কষ্ট। লাইফে কষ্ট অনেকেরই আছে, অনেকের কি 99.9% ব্যক্তিরই থাকে লাইফে কষ্ট, সমস্যা, ঝামেলা। জীবন মানেই যুদ্ধ, আর যুদ্ধে ভূমিতে যদি রক্তক্ষরণ না হয় তাহলে আর কি করে সেটা যুদ্ধ হলো? তো সবার লাইফেই কষ্ট, দুঃখ, সিচুয়েশান খারাপ সবার লাইফেই আছে, সেটাকে দেখিয়ে সেটাকে বলে ভিউজ কামানোর কোনো দরকার নেই। অনেকেই করে, আমিও চাইনি বলতে, বাট তোমরা অনেকে ইনস্টাগ্রামে আমাকে কমেন্ট করছো যে কি হয়েছে দাদা, কি হয়েছে দাদা, কবে আসবে ভিডিও, কি করছো দাদা, কি ব্যাপার। তো ভাবলাম কিছুটা বলি, পুরোটা বলার আমার একদমই ইচ্ছা নেই। যাই হোক, তো ফার্স্ট অফ অল দেখো, আমার পরপর 2-3টে ক্রাশ হয়। বাইক চালাতে গেলে বাইক নিয়ে কাইতানি মারলে ক্রাশ হবে, এটা স্বাভাবিক কথা।
আর আমার সেরকম ব্যাকআপ আমি করে রেখেছি যে হ্যাঁ আমার ক্র্যাশ হলো, গাড়ি ভেঙে গেলেও একটা নতুন গাড়ি যাতে কিনতে পারি। হ্যাঁ সেরকম কাজবাজ করেছি, মেহনত করেছি, চোখের তলায় কালি এমনিই পড়েনি, রাত দিন ওই আর হচ্ছে নেশা করে চোখের তলায় কালি পড়েনি, নেশা আমি করি না, যাই হোক তো দূরের কথা। তো চোখের তলায় কালিটা এমনি পড়েনি, ঠিক আছে মেহনত করেছি আমরা, কামিয়েছি আমরা, যে জানি যে আজকে অ্যাক্সিডেন্ট হলো, আজকে কিছু হলো বা গাড়ি খারাপ হয়ে গেল, গাড়ি পুরো ভেঙে গেল, নতুন গাড়ি কিনে নেওয়ার মতো ক্ষমতা থাকা চাই, সেগুলোকে রেখেই আমরা করি। ওই এরকম না যে একবার অ্যাক্সিডেন্ট হলো বললাম বাবারে সব শেষ, ভেঙে পড়লাম, ওই সব সিন আমাদের মধ্যে চলে না। কিন্তু হুট করে সিচুয়েশান কী হলো দেখো, আমার পরপর অনেকবারই ক্র্যাশ হলো। যেমন একবার দেখেছিলাম আমরা নাজিম ভাই আর আমি মিলে গেছিলাম কোলাঘাট যাওয়ার আগে একটা আজাদিন ধাবা আছে, যেটা হচ্ছে তোমার ওই উলুবেরিয়া, ওখানে গিয়ে একবার আমি স্টপি মারতে গিয়ে আমার একটা ফোন আসে, ফোনে আমি কথা মানে স্টপি মারাকালীন ফোন আসে, ইন্টারকমের একটা সেফটি ফিচার আছে যে অটোমেটিক ফোনটা রিসিভ হয়ে যায়, তো রিসিভ হয়ে গেছিলো। আমি হ্যালো বলতে গিয়ে আমার ওই দিক থেকে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছিলো, পুরো 80 মাইল সেটা স্টপি ছিল, পুরো স্টপি থেমে যাওয়ার পরে যখন নিচে পড়বে চাকা, ঠিক সেই টাইমে আমার মাথায় ছিল না যে ব্রেকটাকে প্রেস হালকা ছেড়ে পিছনের দিকে পেছে দিয়ে, যাই হোক তো আমি সেটা করিনি, তো যার জন্য বাইকটা পাল্টি মেরেছিল। তখনই আমার সামনের মাস্টার সিলিন্ডারটা ফেটে গেছিলো, আমি তখন খেয়াল করিনি, পরের দিন দেখলাম। তারপরে একদিন বেরোলাম, তার ঠিক পরেই বেরোলাম, বেরিয়ে হচ্ছে ওই যেমন হয় আর কি, গ্রুপ রাইড করলে যদি 10 জন যদি ভুলভাল চালায়, 20 জন যদি ভুলভাল চালায়, এমনিতে কথাই আছে 3-4 জনের বেশি গ্রুপ রাইড করা উচিত না, কারণ একে অপরে কোঅর্ডিনেশন থাকে না তখন, আর কোঅর্ডিনেশন থাকাটা একটা র্যাশ ড্রাইভিংয়ের ক্ষেত্রে কোঅর্ডিনেশন থাকাটা খুবই জরুরি। তো ওরকমই আমরা মিনিমাম 15-20 জন মিলে বেরিয়েছিলাম, তো আমি বেরোতে চাইনি, আনফর্চুনেটলি বেরিয়ে গেছি। আমি জানি এই জিনিসগুলো হয়, আর আমার সঙ্গেই হয়ে গেছিলো দুর্ঘটনা। আর সেদিনকে আমি আস্তে চালাচ্ছিলাম, এই আস্তে চালানো নিয়ে একটা কথা বলবো, তো সেদিনকে হয়ে গেছিলো আমার সাথে দুর্ঘটনা, নাজিম ভাইয়া এসে আমার গায়ে বেড়ে ঢুকে যায়, হ্যান্ডেলে বেঁধে আমরা পড়ে যাই, তো যার দরুন গাড়িতে আরও অনেক ক্ষতিমতি হয়। তো এরকম করে গাড়িতে অনেক ক্ষতিমতি হয়েছে। এবার একটু আগের টপিকে আসি, দেখি গৌতম দেব ভাইদের এখানে চলে এসেছি, এবারে একটু আগের টপিকে আসি যে কি হয়েছিল অ্যাকচুয়ালি আমাদের, মানে কেন গ্রুপ রাইড আমি করেছিলাম। অ্যাকচুয়ালি দেখো ব্যাপারটা, গ্রুপ রাইড করার কোনো আমার ইন্টেনশন ছিল না। এবারে আনফর্চুনেটলি আমি চলে গেছিলাম, গ্রুপ রাইড মানে হয়ে গেছিলো, অনেকজন চলে এসেছিলো। তার থেকে বড় কথা, আমি সেদিনকে আসতে কেন চালাচ্ছিলাম আর পড়ে কেন গেলাম। দেখো বেসিক্যালি এই নয় যে আমরা ভুলভাল চালাই না, আমরাও ভুলভাল চালাই, তো আমাদেরও সেই সিনসিয়াস মাইন্ডটা আছে, কিন্তু পড়ে গেছি তার একটাই রিজন, ওই দিনকে আমার মাইন্ড সাথ দিচ্ছিল না, মনে হচ্ছিলো যেন কিছু একটা হবে, যার জন্য আমরা আসতে চালাচ্ছিলাম। আর কথাই আছে দেখবে, একটু ভালো করে যারা র্যাশ ড্রাইভিং করে বা বাইক চালায় অনেকদিন, তারা বুঝতে পারবে, আমার কথার সঙ্গে রিলেট করতে পারবে, যে যখন তুমি জোরে চালাবে তোমার মাইন্ড না অনেকটা কনসিয়াস থাকবে, তুমি তখন কোনো কিছু হলে তুমি মানে কোনো কিছু হবে না, আসলে রিফ্লেকশন বেশি থাকবে হাতে, তুমি অনেক সিনসিয়ার থাকবে। কিন্তু যখন তুমি একটু স্লো চালাবে তখন তোমার বডি রিল্যাক্স পজিশানে চলে যাবে, রিল্যাক্স মোডে চলে যাবে, তখন সেই মানে রিফ্লেকশন ব্যাপারটা কাজ করবে না, যার জন্য আমরা আসতে চালাচ্ছিলাম, আমাদের বডি রিল্যাক্স মোডে ছিল, রিফ্লেকশন কাজ করেনি, পড়ে গেছি, হ্যান্ডেল মানে গায়ের ভিতরে হ্যান্ডেল ঢুকে গেছিলো, আমি ম্যানেজ করতে পারিনি। তাহলে এরকম সিচুয়েশান বহুবার হয়েছে, এটা তো নর্মাল স্ট্রেট রাস্তায় আমি পড়ে গেলাম, আমার সঙ্গে কর্নারেও প্রায় এরকম ঘটেছে। তো কী হয়েছে, আমরা কি পড়ে গেছি, তো পড়ে যাওয়ার রিজনটা ছিল এইটা। এবারে বলি যে পড়ে যাওয়ার সময় ভিডিও না আসার কী কারণ। অ্যাকচুয়ালি দেখো আমি এতবার পড়েছি, গাড়িতে টুকটাক ক্ষতি হয়েছে পর। তো এবার দেখো গাড়ির মাস্টার সিলিন্ডারের দাম প্রায় 3,500 টাকা, 3300 টাকা মতো। তো মাস্টার সিলিন্ডার চেঞ্জ করতে হবে, লেগ গার্ড মেকে গেছে, অনেক কিছু হয়েছে, সেগুলো সব করে প্রায় 8-9 হাজার টাকা, গাড়িতে 8,000 টাকা যে খরচা। এবার সেই খরচা করার পরেও গাড়িতে মোবিল চেঞ্জ করবো, মোবিল এবার আমাদের লাগে 1500, এবার 300V দুটো ডাব্বা কিনতে হবে, এয়ার ফিল্টার, মোবিল, সব মিলে প্রায় 12-13 হাজার টাকা গাড়িতে খরচা আছে। এবার আমি খরচা করতে আমি ভয় পাই না গাড়িতে, কারণ যেটাকে আমি ভালোবাসি সেটার পিছনে খরচা কেন করবো না, গাড়িও তো ওয়ান কাইন্ড অফ আমাদের ভালোবাসা, লাভ, ডার্লিং। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এমনই, আমি কাজ করি, আমি কোনো জব করি না, আমার দুটো ছোটোখাটো ব্যবসা আছে। এক হচ্ছে আমি ফটোগ্রাফি করি, তুই আমার একটা বাইক স্টিকার গ্রাফিক্সের দোকানটা নতুন, ওটা নিয়ে একটু চাপে আছে, আর ফটোগ্রাফিটা একটু বহুত দিন আগে করি। তো আমার কিছু পয়সা জমানো আছে, কিছু আমি কাজবাজ করে জমি রাখি, তো আমি সেসব নিয়ে করে নিতাম। কিন্তু হুট করে আমি কিনে নিই, মানে হুট করে আমার কী মনে হলো, হুট করে আমার মন সাথ দিচ্ছে না, আমি অন্য কারণে পয়সা জমাচ্ছিলাম, সে কথায় পরে আসছি। তো আমার মন সাথ দিচ্ছিল না, আমি হুট করে কিনে নিই ক্যামেরা।
তো ক্যামেরা কিনি মোটামুটি প্রায় 2-2.5 লাখ টাকার মতো, বডি প্লাস লেন্স একটা কিনি ওরকম 1.5 টাকার 2-1 টাকার ওরকম, মানে ওটা 4-5 লাখ টাকা, আরও অনেক এক্সারসাইজ কিনে 4-5 লাখ টাকা মোটামুটি আমি জিনিস কিনি। এবার তোমরা বলবে এসব করার কি দরকার? এবার ভাই দেখো, যেটা থেকে পয়সা আসবে সেটাকে তো দেখতে হবে, অবশ্যই যেটা থেকে পয়সা আসবে, কারণ পয়সাই তো আখির মে সব। আর যাই হোক, আপাতত গৌতম ভাইকে নিই, তারপরে বাকিটা বলছি তোমাদেরকে। হ্যাঁ, তো যে কথাই ছিলাম আমরা, তো আমি এরকম মানে বেসিক্যালি ওইসব ব্লগারদের মধ্যে দুঃখ কষ্ট শেয়ার করতে পারি না। তো মানে এইসব শেয়ার করে ভিউজ নেওয়ার থেকে আমার মনে হয় ভাই নিজের কাছে যথেষ্ট ট্যালেন্ট আছে, সেগুলো থেকে ভিউ নেবো, ওটাই বেটার। কিন্তু তাও তোমরা এত করে কমেন্ট করছো কেন ভিডিও আসছে না দাদা, কেন ভিডিও আসছে না, আদৌ কি ভিডিও আসবে কি আসবে না, তার জন্য তোমাদেরকে আমি বলতে বাধ্য হচ্ছি যে লাইক মানে কীভাবে তোমাদেরকে আমি বোঝাবো, কি বোঝাচ্ছি কি না, তো কীভাবে তোমাদেরকে বোঝাবো যে আমার কাছে ছিল একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট, আমি যেটা বলছিলাম যে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকে সবার কাছে, পেছা হ্যাঁ, তো একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকে, তো স্বাভাবিক ব্যাপার, বাইক চালাচ্ছে মানে কিছু হতে পারে কিছু না হতে পারে, আজকে বাইকে কিছু হলো, কালকে পড়ে গেলাম, র্যাশ ড্রাইভিং করি, তো একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট থাকে। তো সেই অ্যামাউন্টটা থেকে মোটামুটি মানে এরকম থাকে যে ঠিক আছে বাইক ভাঙলো চললো সেটাকে আমরা ঠিক করে নেবো, নতুন বাইকও কিনে নিতে পারবো সেরকম। তারপর আমি একটা কারণের জন্য টাকাও জমাচ্ছিলাম, বাট যাই তোমাদের কথা আমি বললামই যে আমি ক্যামেরা ব্যাগেরা কিনে নিয়েছি, এবার কেন কিনেছি আর কী জন্য টাকা জমাচ্ছিলাম সেটা আজকে তোমাকে ক্লিয়ার করি। দেখো, ফার্স্ট অফ অল আমি টাকা জমাচ্ছিলাম, সবাই দেখছি যে ইনলাইন 4 চালাচ্ছে, সুপার বাইক চালাচ্ছে, তো আমরাও ভেবেছিলাম একটা আসবে চ্যানেলে ইনলাইন 4 বাগারে সুপার বাইকটা ওই আসবে। কিন্তু দিনের শেষে অনেকের থেকে মানে দেখো আমার থেকে যারা সিনিয়র যারা বড় ওই সোকল মোটো ব্লগারদের থেকে কিন্তু আমি সাজেশান নিইনি, যারা হচ্ছে মানে লাইক ইএমআইতে 3rd হ্যান্ড 4th হ্যান্ড সুপার বাইক কিনছে, আবার ইএমআইতে কিনছে সেটাও ঠিকঠাকভাবে, বা ব্যাংক লোন করে কিনছে সেটাও ঠিকঠাকভাবে ইএমআই বাগারা কোনো মতে দিল, তারপর মেনটেন করতে পারছে না, মাইলেজ দিচ্ছে না, চালাতে সুপার বাইকে মাইলেজের কথা তো আসি না, মেনটেন করতে পারছে না, চলো বেচে দিলাম। তো ওরকম করলে হবে না, কারণ আমার 3-4টে আমার অনেক চেনাশোনা বন্ধু বান্ধব আছে, প্লাস কয়েকটা দাদা মাদা যারা বিজনেস করে, তো তাদের থেকে আমি যেটুকু যা নলেজ নিলাম যে তুমি একটা বাইক বা একটা সুপার বাইক বলো বা স্পোর্টস কার বলো বা যে কোনো লাক্সারি জিনিস তোমরা সেই টাইমেই কেনো যখন তোমাদের ওই রকম জিনিস 3টে কেনার ক্ষমতা থাকে অথবা 2টো রাখার ক্ষমতা থাকে, মানে অ্যাফোর্ড করতে হবে গাইস। শুধু কিনে নিলাম, ওই শখ করে কিনে নিলাম, দেন গিয়ে লাস্টে হচ্ছে মেনটেন করতে পারবো না, বেচে দেবো, তারপর কোথায় একটা পড়ে গেলাম কান্নাকাটি করলাম, পড়ে গেছি গাইস, গাড়ি ভেঙে গেছে, কি করব কি না করবো, ওইসব আমার ঠিক পোষায় না। অনেক সকল মোটো ব্লগার আছে যারা এগুলো করে, তো আমরা এমনও অনেক মোটো ব্লগার দেখেছি যারা মানে 3rd হ্যান্ড বাইক কিনেও পর্যন্ত একবার একটুখানি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কী করবো, এই আর মনে হয় ব্লগ আসবে না, বাইক বেচে দিয়েছে, এই করছে এইসব অনেক কিছু করে। বাবারে এখানে কি আছে, কিছু নেই তো না, হ্যাঁ, তো এরকম অনেক কিছু করে। আবার এমনও ব্লগার দেখেছি যারা লাইক মানে যাই হোক, কাউকে ক্রিটিসাইজ করে তো মানে কোনো আমার লাভ নেই, আর আমি বেশি কন্ট্রোভার্সিতে থাকতেও চাই না। তো এরকম আমি করবো কেন যেটা আমার অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, আমি কিনে নেবো সবাইকে এটা দেখানোর জন্য যে আমাদের কাছে আছে চলো অনেক কিছু আছে, তোমরা দেখো, একটা লাক্সারি লাইফস্টাইল দেখাবো, অথচ কাছে পকেটে সেরকম পয়সা নেই, মানে এক কথায় সেই অকাতটা নেই যেটা অকাদের বাইরে জিনিস করে লাভ নেই গাইস। তো আমি ওই জন্যই কী করলাম যে ভাই আগে নিজেকে সেই কাবিল বানাতে হবে যেটার জন্য যে আমি একটা দামি একটা 10 লাখ টাকার বাইক বা একটা 15 লাখ টাকার বাইক বা একটা সুপার বাইক কিনবো, সেটাকে মেনটেন করব, সেই মেনটেন করার নিজেকে সেই জায়গায় সেই কাবিল বানাতে হবে। তার জন্য কি করতে হবে, ইনকামটাকে বাড়াতে হবে। ওই পয়সা জমিয়ে কেনা আলাদা জিনিস, জমিয়ে কিনে নেবো, তারপরে নেক্সট টাইম কিছু হলে সেটাকে মেনটেন করা যাবে না। তাই জমিয়ে না কিনে নিজেকে সেই কাবিল বানাতে হবে যাতে সেই জিনিসটা কেনার জন্য আমাকে জমাতে না হয়, যাতে আমার ইনকামের টাকা দিয়ে অটোমেটিক চলে আসে। আমাকে এটা না ভাবতে হয় যে ঠিক আছে চলো আমি 2 বছর স্যাক্রিফাইস করবো, জমাবো, দেন না কিছু টাকা ইএমআই করবো, দেন কিনবো, এই জিনিসটা যাতে। হ্যাঁ, তো ইনকাম বাড়াতে গেলে কি করতে হবে, ইনকাম যদি বাড়াতে চাই তাহলে বিজনেসে ইনভেস্ট করতে হয়, বিজনেস মানে ইনভেস্টমেন্ট। তো আমাদের কাছে ছিল 1,03,4 টাকা, তো এবারে সেটা আমরা খুব বেশি হলে কী করতাম যে 1,03,4 টাকা ইএমআই করতাম, বাকি টাকা ইএমআই করতাম, 1,03,4 টাকা ডাউন পেমেন্ট করতাম, বাকি টাকা ইএমআই করতাম, করে একটা সুপার বাইক বা হয়তো একটা ভালো 4 চাকা লাইক ভার্না বা লাইক সিভিক বাগেরা কিছু একটা কিনতাম, এটা বা এলেন্ট্রা বাগেরা কিনতাম। কিন্তু দিন শেষে দেখলাম যে না, ওই টাকা দিয়ে আমি বিজনেসে লাগাই, তাহলে কী হবে, আমার বিজনেসটা আর বছরখানেক পর হয়তো আমার ব্যবসায় আরও বেশি উন্নতি হবে। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা, আর বাবা মার ভালোবাসা সব কিছু যদি থাকে, প্লাস আমাদের মেহনত তো আছেই,
যদি থাকে তাহলে গিয়ে আমরা কি করব, যে সেই কাবিল নিজেকে বানিয়ে নেবো যে আমরা এতটা কামাবো যে 1 বছরের টাকাতেই আমাদের সুপার বাইক চলে আসবে বা ভালো একটা 4 চাকা চলে আসবে, ওই 2-3 বছর ধরে স্ট্রাগল করে জমাতে হবে না, প্লাস ইএমআই করাতে হবে না, ক্যাশেই নিতে পারবো। তো তার জন্যই আমরা ওই টাকাটা মোটামুটি বুকে পাথর চাপা দিয়ে বিজনেসে ইনভেস্ট করে দিয়েছি। আর হ্যাঁ, এখন বাইক না বার করার ব্লগ না আসার রিজন যে বাইকের পিছনে ওই যে বললাম 10-12 হাজার টাকা খরচা আছে, ওই টাকাটা এখন আমার কাছে নেই। বলতে খারাপ লাগলেও এটাই সত্যি। এক টাইমে এমনও হয়েছে যে আমাদের ঠোটেল আছে না, ঠোটেলে গিয়ে 125 টাকার রেডবুল 250 টাকা 260 টাকা দিয়েও খেয়েছি, এরকম 4-5 জন বন্ধুকে খাইয়ে দিয়েছি, এরকমও গেছে। এগুলো বলা ঠিক না, বাট এখন বুঝতে পারছি যে দেখো পয়সা তো নিজে কামাই, বাড়ি থেকে খুব একটা নিই না কিছু, তো পয়সার মর্মটা বুঝি, বাট স্টিল তখন ছিল। আর এখন সেই আমাদের মানে সেই সময়টা এসেছে যে টাইমে আমার কাছে এখন পকেটে 10 টাকার বেশি 20 টাকা পড়ে নেই। আজকে আমার একটা দাদা খুব ক্লোজ, জন্মদিন তার জন্মদিনে কেক কিনবো, তাও 300 টাকা এর তার থেকে ধার নিতে হচ্ছে। যাই হোক, হোয়াট এভার। তো আশা করি একদিন ভালো দিন চলে আসবে, বাকি তোমাদের ভালোবাসা থাকলেও। আর ভিডিও আসবে না তা না, একটু ওয়েট করে যাও। যদি মনে হয় যে হ্যাঁ ভাইকে দেখবে, একটু ওয়েট করে যাও। আর যদি মনে হয় যে না দেখবো না, তাহলে আর কি বলবো, আনসাবস্ক্রাইব করে দাও। একদিন সুপার বাইক আসবে, তখন তোমরা আবার করে নিও সাবস্ক্রাইব। আর বাকি কী হবে, ভাইকে সাপোর্ট করো আর কি। আর হ্যাঁ, নট দ্য লিস্ট, যে অনেক তোমাদের চেনাশোনাও কিছু মোটো ব্লগার আছে যাদের আমি নাম নেবো না, খুবই ভালো, আমিও তাদেরকে খুবই ফলো করি, তো তোমরাও অনেকে দেখো। তো তাদের মধ্যেই কয়েকজনের কথা আমি এমনও শুনেছি, তো তারা বলছে মানে অবভিয়াসলি আমি তো অনেক ছোট, তো আমার বলাটাও স্বাভাবিক। তো আমি তাদের মুখ থেকেও শুনেছি এমনই যে এখন মোটো ব্লগিং বা এখন ব্লগিং কমিউনিটির সেই ব্যাপারটা নেই যে তুমি যদি মনে করো যে লাইফে আমি সাকসেস হব তো মোটো ব্লগিং করব, লাইফে সাকসেস পেয়ে যাব, ওই ট্রেন্ডটা আমাদের এখানে লকডাউন হয়েছিল আমাদের কলকাতায়, সেই টাইমটা ছিল, এখন নেই। তো এখন যারা ভাবে যে আমি মোটো ব্লগিং করবো, হ্যাঁ বাবা 4 চাকা কিনবো, সো বাইক কিনবো, ঘুরবো, ওই ট্রেন্ডিং আর নেই, ওই জিনিসটা চলে গেছে। তো সিম্পল কথা, এক কথাই বলি যে হ্যাঁ ভাই কোড ধরুক, ক্যামেরাটা ভালো হবে। তো ওই জন্য একটাই কথা যে হ্যাঁ, তুমি যদি এখন ব্লগিং করতে চাও সেটা অনলি ফর নিজের শখের জন্য ব্লগিং করো, এই নয় যে ওখান থেকে পয়সা আসবে। আমারও সেভাবে কোনো পয়সা আসে না, আমার কিন্তু আর্নিং চ্যানেল, সেইভাবে পয়সা আসে না। বেশিরভাগ জায়গাতে মোটামুটি কী পড়ে, ইয়েলো ডলার পরে। এবার ইয়েলো ডলার পরে তাই রিজনে আমি আসছি। তো ইয়েলো ডলার পরে এই কারণেই, কারণ আমরা র্যাশ ড্রাইভিং দেখাই। তো এখন ইউটিউবের গাইডলাইনে কী আছে, তুমি কোনো করতে পারবে না, লাইক কোনো স্টান্ট করতে পারবে না, কোনো ভুলভাল চালাতে পারবে না। এবার তোমরা অনেকেই বলবে যে ঠিক আছে এটা তো ভালো জিনিস, তো তোমরা ভুলভাল কাজ করো, ঠিক আছে চলো মেনে নিলাম। তাহলে তোমরা করবে কি, যেটার জন্য পাবলিক দেখবে। তো তোমরা কিছু যদি করো, তুমি যদি সাপোজ কোনো একটা থাম্বনেলে যদি কোনো ও শিট বা OF দিয়ে ডট এইসব দিলেও পর্যন্ত তোমার ইয়েলো ডলার, মানে তুমি যাই করবে ইয়েলো ডলার। কারণ এখন মোটো ব্লগার ভরে গেছে, যার জন্য ইয়েলো ডলার সব কিছুতে। তো ইউটিউব তো ইনকাম দেয় না। তো তোমরা ভাই যারা ব্লগ করতে চাও, অনেকে আমাকেও বলেছে যে ব্লগিং করবো দাদা, সেট হয়ে যাবে তোমার মতো, আইফোন নিয়ে ঘুরবো, ভালো বাইক নিয়ে ঘুরবো, সুন্দর লাইফস্টাইল। এই লাইফস্টাইলটা ভাই তোমাদেরকেই মেনশন করে বলছি, তোমরা যেন আমাকে বলো, এই লাইফস্টাইলটা কাজ করে আসে, নট ব্লগিং করে। তো আমি একটা কথাই বলবো যে ব্লগ যদি বানাতে চাও নিজের শখে বানাও, হ্যাঁ ইচ্ছা থাকলে প্যাশন থাকলে বানাও। আমি যেমন কি করি, আমি কিন্তু এখান থেকে ইনকামে কিছু আসে না, পুরোটাই আমার নিজের ইনকামে। তো এইখানের ইনকামের উপর ভরসা করে কেউ কিছু করো না। তো নিজেই মেহনত করো, নিজে খাটো, পিছনে বিজনেস সেট করে নাও, দেন সামনে তুমি ব্লগ বানাও না, কি আছে। এমনিতেও নাম নাও, হ্যাঁ এমনি তো আমির মাজিদ দাদা যে রিসেন্ট যে মানে কামব্যাকের ভিডিও বানিয়েছে, পারলে একবার সেই ভিডিওটা গিয়ে চেক করে নাও, বুঝতে পেরে যাবে। হ্যাঁ অবভিয়াসলি আমার কথাতে নিশ্চয়ই ওনার সাবস্ক্রাইবার পাবে না, কারণ ওনার ফ্যান ফলোয়ার্স আলাদাই। তো তাও বললাম একবার চেক করে নাও, আশা করি আমার থেকে উনি বেশি ভালোভাবে এক্সপ্লেন করেছে ব্যাপারটা। আর কি বলবো, বাকি এটাই যে হ্যাঁ একদিন আসবে, সুপার বাইকও আসবে, রাস্তাতে তোমরা আবার আমাকে দেখতে পাবে ভুলভাল চালাতে, না একটু ওয়েট করো, আসবে। আর ভাইকে সাপোর্ট করো। আর হ্যাঁ, আরও বেশি চালানো বন্ধ করে দিচ্ছে, নিজের অনেক কাছের মানুষকেও দেখেছি মানে চলে যেতে, তো আমাদের সঙ্গে হতে পারে, যার জন্য নিজে একটুখানি ঠান্ডা হয়ে গেছে। আর বাকি তোমরা দেখতে পাবে। আর এমনিতেও পকেটে পয়সা না থাকলে কোনো কিছু ইচ্ছা করে না। আর এমনিতেও কথাই আছে, বন্ধুরাও তখন থাকে যখন পয়সা থাকে। ভালো সময় তোমার কাছে সবাই থাকবে, খারাপ সময় কেউ থাকবেন। তো এনাউটা মুভমেন্টে একটাই কথা বলবো, ভাই মেহনত করো, পয়সা কামাও, আমিও করছি, তোমরাও মেহনত করো, তোমাদেরও একদিন কিছু হবে, আমার না হোক তোমাদের হবে। আর আমার তো হয়েও যেতে পারে যদি তোমরা ভালোবাসা দেখাও। বাকিটা আর কী বলবো, চলো দেখা হচ্ছে নতুন কোনো, বলতে পারবো না কি ভিডিওটা কবে ভিডিও আসবে, ধামাকাদার আসবে না নর্মাল আসবে জানি না, আই ডোন্ট নো। বাট এটা লাস্ট ভিডিও নয়, এইটুখানি বলতে পারি, ভিডিও আসবে, বাট বাকিটা গোপ্রোর ওয়াইড অ্যাঙ্গেলে মুখটা কেমন চ্যাপ্টা চ্যাপ্টা লাগছে না।